বলে যাও। প্রথমে একটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশে তৃতীয় কোনো রাজনৈতিক শক্তি বা তৃতীয় কোনো রাজনৈতিক দল সামনে আসুক, সেটাকে আপনি চান? দর্শক, এই মুহূর্তে যারা একটু বিচক্ষণ আছেন অথবা যারা মানে কি বলা হয় যে ভাইবটাকে ফিল করছেন, তারা ইতিমধ্যেই আমাদের ছাত্রদের মধ্যে যারা সমন্বয়করা আছেন অথবা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে কানেক্টেড আছেন, বিশেষ করে ওই পেজগুলোতে যারা আমাদের মূল সমন্বয়ক আছেন, তারা যখন কোনো পোস্ট করছে সেইখানে কমেন্ট সেকশন যদি আপনি ফলো করেন, আমার কাছে মনে হয় যে জাতি এই দ্বিতীয় স্বাধীনতার পর এর আগের যে রাজনীতিবিদরা ছিল বা রাজনৈতিক দলগুলো ছিল, তাদের পরিবর্তে একটা নতুন রাজনৈতিক দল চায়, যেখানে ওই জিনিসগুলো থাকবে না যে কোনো একটা সরকার ক্ষমতায় আসছে আবারও তাদের সিন্ডিকেট জেগে উঠবে, আবার ধরেন লুটপাট, দুর্নীতি, প্রতিশোধ, প্রতিহিংসা এগুলো আবার শুরু হয়ে যাবে। আর এই কথাগুলো আমি কেন বললাম দেখেন, এগুলো আমার কথা না, এগুলো প্রত্যেকটা কথা যারা এই বৈষম্য বিরোধী সমন্বয়করা আছেন তাদেরই কথা, জাস্ট আমি ডেলিভার্ড করছি। তবে আমাদের মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা যেই দলের আমরা সাপোর্টার আছি, তারা কিন্তু নিজের দলকেই ক্ষমতায় আনতে চাচ্ছি, ভাবছি যে ছাত্ররা পারবে না। এখন ছাত্ররা পারবে না কি পারবে না সেই বিষয় নিয়ে আমাদের সকলের শ্রদ্ধেয় এই আন্দোলনে যিনি প্রতিকৃত ভূমিকা রেখেছেন ডক্টর আসিফ নজরুল ইসলাম মনে করছেন এই ছাত্ররা পারবে। গতকালকে আপনার বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল সেনাপ্রধান, তিন বাহিনীর সহ আমাদের বেশ কয়েকজন রাজনৈতিক বক্তব্য যারা ছিল, রাষ্ট্রপতি ছিল, ইভেন সমন্বয়কদের একটা রূপরেখা আপনার রাষ্ট্রপতির সামনে তারা তুলে ধরেছে। তো তিন বাহিনীর এই প্রধানরা যারা বক্তব্য শুনেছে, আসিফ নজরুল স্যার নিজেও শুনেছে, তিনি বলছিলেন ছাত্রদের কথা শুনে আমি নিজে আশ্চর্য হয়েছি যে এই ছেলেগুলা এত মেধাবী অথবা রাষ্ট্রকে গঠনের জন্য যে নেতা দরকার, এই অল্প বয়সী ছেলেগুলাই সেই নেতা হওয়ার মতন সক্ষমতা রাখে। এর মাঝখানে আপনারা যদি একটু ক্যালকুলেশন করেন, আমি সেই কি বলা হয় যে আওয়ামী লীগের পতনের আগে একটা ভিডিও দিয়েছিলাম, কালকেও আবার দিয়েছি ভিডিওটা। মার্কিন যুক্তরাষ্ট্রের চয়েস কিন্তু হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই পতনের আগে 3 দিন আগে তিনি ভারতকে যে সাক্ষাৎকার দিয়েছেন, পাশাপাশি এই মুহূর্তে আপনার আমাদের বিএনপি বা জামাতে ইসলাম বা অন্যান্য দলগুলা রাষ্ট্রপতির সাথে কিন্তু প্রথম ধাপে দেখা করে আসছিল। সেখানে তারা প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকারের একটা রূপরেখা বা তাদের বিভিন্ন চয়েস থেকে তাদের উপস্থিতিতে 18টা নাম আসছিল। সেই নামগুলোকে কিন্তু রাষ্ট্রপতি বা সেনাপ্রধানরা বা যারা আলোচনায় বসছিলেন তারা কিন্তু সেখান থেকে কোনো নাম ওইভাবে চয়েস করে নেয়। বাট গতকালকে যখন তারা গেল, তারা কিন্তু একটা লিস্ট দিয়ে আসছে, এমনকি তারা বলছে এই লিস্টকেই অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হবে সেই সরকারের মধ্যে রাখতে হবে। এখন ডক্টর ইউনূস সাহেব তিনি যদি সরকার প্রধান হন, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, তাহলে আরেকটা রাজনৈতিক শক্তি আসতে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাবেক রাষ্ট্রদূত বক্তব্য দিছে, হালকা নিয়েন না। ইভেন ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রই সবার আগে তাকে সমর্থন দিয়েছে এবং কি তাকে কংগ্রেচুলেশন জানিয়েছে। অনেক বিশ্লেষকরা মনে করছেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্ল্যানিংটা নিয়ে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সাবেক কি বলা যে সভানেত্রী, সাবেক না সভানেত্রী এখনও আছে, বাট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বারবার বলছিল যে মার্কিনিরা চায় ডক্টর ইউনূসকে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বসাইতে, আর এটা শুরুয়াতটা হয়েছিল কিন্তু 1/11 থেকেই। তো এখন আইসা আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন বা বিশ্লেষকরা আছেন নিরপেক্ষ ভূমিকায় দীর্ঘদিন যাবৎ বিএনপি এবং জামাতের পক্ষেই, অন্যায়ের বিপক্ষে যিনি অবস্থান নিয়েছিলেন ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যার, তাদের সম্পর্কে কি বলছেন দেখেন। তিনি বলছেন যে আজকের আলোচনায় নাহিদ, সার্জিস, বাকের সহ সমন্বয়কদের যে ম্যাচুরিটি দেখেছি সেটা মুগ্ধ করার মতন। আমরা খুবই লাকি যে আমরা শুধু অভ্যুত্থানের নেতা পাইনি, আমার মনে হয় আমরা রাষ্ট্রকে নতুন করে গঠনের জন্য নেতা পেয়েছি। গতকালকে বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি তার বক্তব্যের মধ্যে বলছেন যে চূড়ান্ত হয়নি এখনও তালিকাটা টোটালি, তবে তালিকা এখনই প্রকাশ করা হবে না, কত সংখ্যা হবে না হবে এসব বিষয় নিয়ে আলোচনা চলছে। আমরা একটি এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন পার করছি, এই সরকার গঠন করতে যাচ্ছে। এক্ষেত্রে এই সরকারকে বৈধতা দেওয়ার বিভিন্ন সাংবিধানিক রীতি আছে, যেটি নিয়ম আছে, সেটিকেই ফলো করা হবে। তো এখন ডক্টর ইউনূস সাহেব আগামী দিনে বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করুক অথবা নতুন একটা রাজনৈতিক দলের আগমন ঘটুক, আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যদি দেখেন
মানে আমরা যারা আওয়ামী লীগ বিএনপি জামাতের ফ্যান ফলোয়ার্স তারা ছাড়া আমরা তো আমাদের দলের গান গাইবই, এটা স্বাভাবিকই। কিন্তু আউট যে থার্ড পার্টি আছে, বিশেষ করে এই রূপরেখা, আমি আপনি ফেসবুকে কি বলছি এটার কিন্তু ভূমিকা তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে সমন্বয়করা তাদের পেজে, তাদের যেই পোস্টগুলোতে কমেন্টগুলো হচ্ছে সেগুলোর মধ্যেই আপনার কিন্তু সেখান থেকে তারা জনগণের পালসটা বোঝার চেষ্টা করছে। কারণ আন্দোলনটার মূল ভূমিকাকারী, মূল জীবনদানকারী, মূল সাহসটা যেটা নেওয়া হয়েছে, যেটা বিএনপিও পারে নাই, জামাত ইসলামও পারে নাই দীর্ঘ বছর ধরে, সেইটা যখন ছাত্ররা ঘটিয়েছে, সেইখানে তারা ছাত্রদের পালসটা, ইয়াং জেনারেশনের যে পালসটা, সেইটাকেই কিন্তু ফোকাস করছে। তবে আমি ধন্যবাদ জানাই আমাদের কি বলা হয় যে জামাত ইসলামের যিনি আমির আছেন, তিনি ছাত্রদের এই সিদ্ধান্তগুলোকে সমর্থন জানিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম তিনিও সমর্থন জানিয়েছেন, এর পাশাপাশি তারেক রহমান তিনিও সমর্থন জানিয়েছেন। তবে এই সমর্থন জানানোটা হচ্ছে একটা ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু যদি সার্জিস আলমরা যেই গত 2 দিনের যে বক্তব্যগুলো আপনারা দেখছেন, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে যা ঘটছে সারা বাংলাদেশে, তারা কিন্তু এগুলো নিয়ে বিরক্তি প্রকাশ করছে। ইভেন তারা সরাসরি বলেও দিছে বিভিন্ন জায়গায় যে হল দখল অথবা বিভিন্ন জায়গায় যে ধরেন অফিস আদালত, বিভিন্ন জায়গায় যে পরিবর্তনটা হচ্ছে সেটাও তারা পছন্দ করছে না। কারণ তাদের চিন্তা যে ইয়াং জেনারেশন, যে জেনারেশনটা টিকটকে ব্যস্ত ছিল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যস্ত ছিল, কন্টেন্ট ক্রিয়েটিংয়ে ব্যস্ত ছিল, রাজনীতি নিয়ে মাথা ঘামাইতো না, শিক্ষিত মানুষ রাজনীতিতে আসতো না, এই জায়গাটার একটা চেঞ্জিং করতে চায়। তারা মনে করে যে রাজনীতিটা হচ্ছে শিক্ষিত মানুষের কাছে, এটা আমিও মনে করি। দেখেন আমাদের আওয়ামী লীগ বিএনপি জামাতের মধ্যে একটা জিনিস কি আছে, আমার নেতা তিনি কতটুকু যোগ্য, বিপরীতে আরেকজন মানুষ কতটুকু যোগ্য, এটা কখনোই আমরা মাপি না। আমরা কত ধানের শীষ সিলমার, নৌকা সিলমার, দাড়িপাল্লা সিলমার, যার যেই দল ওইটাতে সিলমার। আবার আমার নেতা যিনি, তিনি আসলে কতটুকু যোগ্য সেটা কখনো আমরা ক্যালকুলেশনে যাই নাই। কারণ কি, ওই বঙ্গবন্ধুর দিনের সিপাহসালার, আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, জিয়াউর রহমান সাহেবের দিনের সিপাহসালার, বিএনপির দুর্দিনের কাণ্ডারি, তারপর হচ্ছে গোলাম আজমের সিপাহসালার, দুর্দিনের কাণ্ডারি, এই সকল বক্তব্য দিয়া নির্বাচনের আগে আমাদের মধ্যে একটা ফ্লো তৈরি হয়ে যায়। দেখেন নতুন যে শুরুয়াত হয়েছে, এতদিন বাংলাদেশের মানুষের হাতে অপশন ছিল না, চয়েস ছিল না, যার কারণে মানুষ 3-4টা রাজনৈতিক দলের উপরেই কিন্তু ডিপেন্ডেন্ট ছিল। এখন আমরা জানি না যে এই সাধারণ ছাত্ররা আসলে কতদূর তাদের যে সিদ্ধান্তগুলো আসতে যাচ্ছে। আমি ভবিষ্যৎবাণী করেই দিলাম আর কি, কারণ আমরা যতটুকু দেখছি বিভিন্ন জায়গায় যোগাযোগ আছে, ক্যালকুলেশন বুঝতেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের খেলাটাও বুঝতেছি। তো সকল কিছু মিলিয়ে আপনি দেখবেন যে নতুন একটা রাজনৈতিক দল 100% ঘোষণা হতে যাচ্ছে। আর এটা কীভাবে আসবে, এই যে অন্তর্বর্তীকালীন যে সরকারটা গঠিত হচ্ছে, এটা কিন্তু 1 মাস 15 দিনের লেগে না, এটা ইতিমধ্যে খবর পাইছেন তো, সেটা নিয়ে কিন্তু আমি পরের ভিডিওতে একটা আপডেট দিচ্ছি। তো এই সময়টার মধ্যেই বাংলাদেশের মানুষ যারা যে দলই করে, আমি দেখছি অনেকেই আওয়ামী লীগ করছে, কইছে ভাই আওয়ামী লীগের জীবনে দরকার নাই, বিএনপি করছে, বিএনপিরও আমরা চাই না, কারণ খেলার দৃশ্য একই 53 বছর ধরে, এই দৃশ্যপট থেকে মানুষ মুক্তি চায়। এখন মুক্তি এতদিন চাইলেও অপশন ছিল না, বাট এখন সাধারণ ছাত্রছাত্রীদের যে পালসটা, সেই পালসটার প্রতি অনেকেই আস্থাশীল হয়ে গেছে। আর বিশেষ করে আসিফ নজরুলের মতন কি বলো যে গুণীজনরা, তারা যখন আস্থা নিয়ে আসে, তখন বুঝতে হবে যে বিশাল একটা শ্রেণী আস্থা দিয়ে বসবে। তো দেখা যাক কি হয়, আমরা কোন দিকে সামনের দিন আসবে সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।